বাংলাদেশের জনগণ কেমন অন্তর্বর্তীকালীন সরকার চেয়েছিল এবং কেমন পেয়েছে? প্রকৃতপক্ষে কি ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জনগণের যে আশা বা প্রত্যাশা ছিল সেটা কতটুকু পূরণ করতে পেরেছে, এই বিষয়ে আলোচনা করব। শুনবেন, আশা করি ভালো লাগবে। প্রথম কথা বলে নেই, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সন্তান। তিনি চট্টগ্রামের জোবরাতে জন্মগ্রহণ করেছেন এবং তার উচিত যে সে বাংলাদেশের মানুষের পালস বুঝবে, বাংলাদেশের মানুষ কি চায় সেটা তাকে বুঝতে হবে। সে বাহিরে লেখাপড়া করলেও, সে বাহিরে হাজার হাজার পুরস্কার নিয়ে আসলেও এগুলো কোনো কাজে আসবে না যদি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশের মানুষের পালস না বুঝতে পারে। বাংলাদেশের মানুষেরা কেমন অন্তর্বর্তীকালীন সরকার চেয়েছিল? এই নমো 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 করে চলা এইরকম অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মানুষ চায়নি। এক কথায় যদি আমি বলতে চাই, বাংলাদেশের মানুষ চেয়েছিল ফখর উদ্দিন মঈনুদ্দিনের মতো। ফখর উদ্দিনের সময় যেরকম ফর্মুলা 2 বাস্তবায়ন করা হয়েছিল, ঠিক ফর্মুলা 2 বাস্তবায়ন না করলেও সেই রকম একটা অন্তর্বর্তীকালীন সরকারই বাংলাদেশের মানুষ প্রকৃতপক্ষে চেয়েছিল। কেন চেয়েছিল? আওয়ামী লীগের সময়ে আপনারা জানেন যে বিগত 15 বছরে যে পরিমাণে দুর্নীতি হয়েছে, যে দুঃশাসন চলেছে, চারিদিকে যে রাহাজানি হয়েছে, গুম খুন হত্যা ইত্যাদি ইত্যাদিতে হয়েছে, এবং এর প্রেক্ষিতে একজন পিয়ন থেকে শুরু করে একজন অফিসের টপ টু বটম পর্যন্ত তারা সবাই কোটিপতি হয়ে গেছে। পুলিশের কথা যদি বলেন, পুলিশের এমন কোনো বড় র্যাঙ্কের পার্সন নাই যে যার কোটি কোটি টাকা নাই। এমনকি আপনারা জানেন যে আজকে যখন আমি ভিডিও তৈরি করতেছি তখনকার যে ঘটনা যদি আমি বলি, একজন পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রফিকুল ইসলাম, এর কর্মকাণ্ড শুনলে আপনারা আরো বেশি অবাক হয়ে যাবেন। এই রফিকুল ইসলাম ডিআইজি, সে 2001 সালে এএসপি হিসেবে, বিসিএস ক্যাডার এএসপি হিসেবে যোগদান করেন। এএসপি হিসেবে যোগদান করেন। মজার বিষয় সেটা হলো সে মুক্তিযোদ্ধা কোঠায় যোগদান করে, অর্থাৎ 2001 সালে তার বাবা মুক্তিযুদ্ধ ছিল, সেই মুক্তিযোদ্ধা কোঠায় সে চাকরি পেয়ে এএসপি হয়েছে। কিন্তু এখানেই মজার বিষয় যে প্রকৃতপক্ষে এখন কালবেলার যে রিপোর্ট, সেই রিপোর্টে যে মানে অনুসন্ধান করে যেটা বের করেছে, তার বাবা মোহাম্মদ আব্দুর রাজ্জাক মেবি তার নাম, এবং সে 2005 সালে মুক্তিযোদ্ধা হিসেবে মানে তালিকায় তার নাম উঠেছে বা নিবন্ধন পেয়েছে। তাহলে 2001 সালে মুক্তিযোদ্ধা কোঠায় চাকরি পেয়েছে মোহাম্মদ রফিকুল ইসলাম, আর তার বাবা মুক্তিযোদ্ধার যে সার্টিফিকেট পেয়েছে বা মুক্তিযোদ্ধা হিসেবে যদি গণ্য হয়, এরকম করে যদি বলি, সেটা হয়েছে 2005 সালে। এইরকম যেই দুঃশাসন, এইরকম যে দুর্নীতি, এইরকম যে কর্মকাণ্ডগুলো, এই কর্মকাণ্ডগুলো কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার দেখতেছে? অন্তর্বর্তীকালীন সরকার যদি ফখর উদ্দিনের মতো -2 ফর্মুলার দিকে এগিয়ে যাইতো, তাহলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে খুব ভালো হতো, এবং এটাই মনে হয় বাংলাদেশের জনগণ চায়। এখনো এই দুর্নীতিবাজরা তাদের স্বপদে বহাল আছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এই অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করতে পারেন না। দ্বিতীয়ত যদি আমি বলি, তাহলে দ্রব্যমূল্যের যেই ঊর্ধ্বগতি, এটাকে কোনোভাবেই লাগাম টানতে পারতেছে না এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। তারা যেই পদ্ধতি বা তারা যেই ধরনের কর্মকাণ্ড করতেছে, অনেক কর্মকাণ্ড খুবই হাস্যকর ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়। কেমন হাস্যকর আমি যদি একটুখানি বলি, তাহলে দেখেন, এই সরকার পলিথিনের পিছনে লেগে পড়েছে যে পলিথিন ব্যবহার বন্ধ করতে হবে। ভাই, এই সরকারকে পলিথিন ব্যবহার বন্ধ করার দরকার নাই। এই সরকার এসেছে প্রয়োজনীয় কিছু সংস্কার করবে, এবং সেই সংস্কার করার পরে একটা রাজনৈতিক দলের হাতে, যারা নির্বাচনের মাধ্যমে, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যারা আসবে, তাদের হাতে ক্ষমতাটা হস্তান্তর করে দেওয়া। কিন্তু উনি যেই ধরনের মানে পদক্ষেপগুলো গ্রহণ করতেছে, মানে একেবারে অনেক যে পদক্ষেপ আসে যেগুলো খুবই হাস্যকর। এর মধ্যে দেখেন, আমি দেখলাম বাণিজ্য মন্ত্রণালয়ের যে উপদেষ্টা, সে উপদেষ্টা গাড়ি করে সবজি বিক্রি করতেছে। গাড়ি করে যদি সবজি বিক্রি করা হয়, আপনি সাধারণভাবে একটু চিন্তা করে দেখেন, আপনি কয়জনকে সবজি দিবেন? এটা কি আদৌ সম্ভব? এগুলোর মূল সমস্যা কোথায়? সেই মূল সমস্যাতে হাত দিতে হবে। কতগুলো হাত বদল হচ্ছে, সিন্ডিকেট গুলো কি আছে, এগুলো ভাঙতে হবে। যার পরিপ্রেক্ষিতে এই যে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এখন পর্যন্ত সে লাগাম টানতে পারে না।
এমনকি অনেকেই বলে থাকে যে আওয়ামী লীগের সময়েই ভালো ছিল, কেননা দ্রব্যমূল্যের এই যে ঊর্ধ্বগতি এটা সে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। তার আরো একটা ব্যর্থতার জায়গা দেখেন, পাকিস্তানের সঙ্গে আমাদের যে ব্যবসার বিষয়টা, এই ব্যবসার যে বিষয়টা সেটা সে সরাসরি অন্য দেশের মাধ্যম হয়ে আগে আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের জিনিসপত্র আসতো, কিন্তু এখন সরাসরি বাংলাদেশে আনার একটা চিন্তা ভাবনা করেছে। ঠিক এই চিন্তা ভাবনার প্রেক্ষিতেই যখন একটা বা দুইটা জাহাজ এসে পৌঁছে যায়, তখনই ভারতের, আপনারা জানেন যে সে ময়ূকের কথা, যে রিপাবলিক বাংলা টিভির একজন সাংবাদিক, সে বিভিন্ন ধরনের কথাবার্তা বিভিন্ন সময়ে ইউনিট সরকারের বিরুদ্ধে বলে থাকে। সে মোটামুটি ভাবে বলেছে যে জাহাজে করে অস্ত্র আনা হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে প্রশাসন নড়েচড়ে বসেছে। তো এই ধরনের কথাবার্তা বলার সুযোগ এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার অন্যকে কেন দিবে? এটা তার একটা ব্যর্থতার দিক। এরকম করে যদি হিসাব করা হয় যে বিভিন্ন ধরনের যে আন্দোলনগুলো হয়েছে রিসেন্ট, এই আন্দোলনগুলো একটা আন্দোলনও সফলভাবে এখন পর্যন্ত আহ সে সমাধান করতে পারে নাই, বা এখন পর্যন্ত যে আন্দোলনগুলো হয়েছে এগুলোর একটা ব্যবস্থা করতে সে পারে নাই, যার পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন সে হচ্ছে। সরাসরি না হলেও জনগণ চায়ের দোকান থেকে শুরু করে আহ একেবারে আপার লেভেল পর্যন্ত এই ধরনের আলোচনাগুলোই হয়ে আসতেছে। তো এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃত পক্ষে এই বাংলার জনগণ চায়নি। বাংলার জনগণ চেয়েছিল ফখরুদ্দিনের মতো, মাথার চুল বড় আছে, মাথার চুল সঙ্গে সঙ্গে কাটতে হবে। আর্মিকে ক্ষমতা দিয়েছিল সেই সময়ে, ফখরুদ্দিনের সময়ে 2007-এর দিকে। এই ফখরুদ্দিনের সময় যদি কারো মাথার চুল বড় থাকছে, তাহলে মাথার চুল সঙ্গে সঙ্গে আর্মিরা ধরে সাইজ করে দিয়েছে, এবং 2-3 জন একসঙ্গে থাকা যাবে না, অন্যরকম একটা পরিবেশ ঠিক সেরকম তৈরি হয়েছিল, যেটা এখনো বাংলার মানুষ মনে রেখেছে, ভবিষ্যতেও মনে রাখবে। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে বাংলার জনগণ যেটা প্রত্যাশা করতেছে, সেই প্রত্যাশার ছিটে ফোঁটাও এখন পর্যন্ত পূরণ করতে পেরেছে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় না। তো যাই হোক, মূল কথা যেটা, সেটা হলো এই অন্তর্বর্তীকালীন সরকার, এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখেই বলতেছি যে বাংলাদেশের মানুষের, অর্থাৎ বাংলার জনগণের পালস বুঝতে হবে। বাংলার জনগণ কি চায়, ঠিক সেরকম ভাবে সামনে এগোতে হবে। এরকম মনো মনো করে যদি আপনি দেশ চালাতে চান, তাহলেই অচিরেই কোনো একটা ঝামেলা হয়তো বা বেজে যেতে পারে। তো যাই হোক, ছেড়ে আরো নিজের জায়গা থেকে আরো শক্ত অবস্থান গড়ে তুলুক, এবং কঠোর হস্তে বাংলাদেশের যে সমস্যাগুলো আছে সেগুলো প্রতিহত করে সুন্দর একটা বাংলাদেশ আমাদেরকে উপহার দেখ, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।